তারপর ডেস্টিনির ফারুকেরা, কি অবস্থা আপনাকে? শরীর স্বাস্থ্য ভালো তো? মন মেজাজ ভালো তো? মোটামুটি কালেকশন টালেকশন হইতেছে তো? সেটে সুটে লাইট লাগাইতেছেন তো? কি অবস্থা আপনাকে? তারপরে ওই যে আমার বাড়ি আমার খাবার, বাস অর্ধেক তোমার অর্ধেক আমার, ওই প্রজেক্টের কি অবস্থা? এরপরে ছন্দ আনন্দ 30 তলা, হালি শহরে 40 তলা, তারপরে বেস্ট এয়ার চালু এই 2026-এর ফেব্রুয়ারিতে বলে বেস্ট এয়ার চালু হইব। কি অবস্থা? বেস্ট এয়ারের বিমান আকাশে উঠতেছে নি? কি অবস্থা আপনাকে? আর ওই যে কক্সবাজারে হোটেল মোটেল বলে চালু টালু করে ফেলাইবেন, গত বছর তো কইছিলেন। তো কি অবস্থা আপনাকে? হ্যাঁ, আর ওই যে এখন তো সর্বশেষ হইলো কি, ওই যে বাটপারি ফ্ল্যাট ফ্ল্যাট স্যাটেলাইট লাগেনি, স্যাটেলাইট লাগেনি, সেলটেল সেলটেল হয় নাকি আমগো ঠাপের কারণে এইসব দৌড়ের উপরে আছেন সবাই? কি অবস্থা? যাই হোক, আপনারা চালাই যান, আপনারা চালাই যান, আগায় যান, আগায় যাইতে যাইতে পাবনা যান গা, পাবনা জেনারেল হাসপাতালে যান গা। হ্যাঁ, আপনারা চালাই যান, স্যাটেলাইট লাগান, আমরা আমগো কাম চালাইতেছি, আর আমরা আমগো বাকি বিষয়গুলা দেখবেন। বাম্বু যাইতেছে বাইরে, পাবলিকে হোগার চামড়া তুলে ফেলাইব। বাটপারের গোষ্ঠী, তোরা রেডি থাক, টাকা টোকা যা কালেকশন করছস গলায় পাড়া দিয়া পাবলিকে আদায় করব। ওই সময় আইতেছে, ওয়েট কর। যাই হোক, আপনারা তো জানেন যে আমার কাকা এবং এর মূর্খচোদা দালাল এরা আমার খুব প্রিয় মহব্বতের মানুষ। তো মহব্বতের মানুষ তো এই জন্য একটু হালকা মহব্বত না করলে, এই শুরুতেই একটু চুম্মাচাটি না দিলে আবার আমার পেটের ভাত হজম হয় না। এই জন্য আলোচনা শুরুতেই একটু হালকা মহব্বত করে নিলাম আর কি, ওই মূর্খচোদা দালাল গুলার লাগে আর কি। মানে আছে আপনাকে ওই যে গত বছর এই বাটপাড়ে জেল থেকে বাড়িয়া যা যা কইছিল, দেখেন কিছু হয়েছে? গত বছর জেল থেকে আরিয়ান ভাই, ওয়ালাইকুম সালাম। আসি লিডার, আসি ভালো, আপনি আছেন তো? ভালো। আমগো গাজীপুরের জাদ্রেল লিডার আমগো আরিয়ান ভাই, কাকারে তো তুলাধনা করে দেয় আরিয়ান ভাই, ধন্যবাদ। যাই হোক, যেটা কইতেছিলাম, গত বছর বাটপাড়ে জেল থেকে বাইর হওয়ার পরে দেখেন যা যা কইছে, একটা কথারও কোনো মিল পাইছেন? জেল থেকে বাইর হইয়া প্রথমে কি কইছিল? কইছিল 1 মাসের ভিতরে টাকা ফেরতের রূপরেখা দিব। আচ্ছা, গেল এটা। এরপরে কি করলো? এরপরে চট্টগ্রামে গেল, আসলে গেছে তো মামলার হাজিরা দিতে বাটপারে। ওই হাজিরা দিতে যায় কয় বিজনেস কনফারেন্স, বিজনেস কনফারেন্স। ওইখানে যায় কি কইলো? এগুলো সবই আছে, সবই রেকর্ডিং, কিচ্ছা কাহিনী আছে, এগুলো ধীরে ধীরে সবই আপনারা একদম ধারাবাহিক আরও কিছু বিষয় আপনাকে দেখামো। আজকে একটু হালকা ধারণা দিই। কইলো কি, কক্সবাজারের হালি শহরে যে আছে ওখানে 40 তলা টাওয়ার করব। মানে এগুলো হলো বাটপাড়ের আইওয়া, সেগুলো দিয়ে আর তার যে দলটা ধরে রাখার কৌশল ছিল আর কি। আচ্ছা, গেল এটা। এরপরে কি কইলো? আয়া কইলো ছন্দ আনন্দে বলে এখানে 30 তলা 40 তলা বিল্ডিং বানায়, এখানে বিশাল বাল ফালাইব। 30 তলা ছন্দ আনন্দ, দেখেন ওটার কিন্তু কোনো খোঁজ খবর নাই। তারপরে কি করলো? তারপরে বাটপাড়ি আর 2 নম্বরই কইরা ওই মাল্টিপারপাসের ভুয়া নির্বাচন করলো, কইরা তার দালাল গোষ্ঠীরে বয়াইলো, বয়া তারপরে এই ভুগি যুগি ইলেকশন করলো। এরপরে কইলো আমার বাড়ি আমার খামার, বাস অর্ধেক তোমার অর্ধেক আমার, দেখেন এটার কিন্তু খবর নাই। এরপরে কি করলো? এরপরে সে এবার এই উল্টাপাল্টা করতে করতে এক সময় ঢুকলো স্বপ্ন শহরে। এখন ধরেন আপনার ওই যে ফ্ল্যাট সেটে চোটে লাইট লাগাই বা এই করবো শ্যান ত্যান বক্কর চক্কর কত কিছু। দেখেন একটার পর একটা কাজ যা যা কইরা গেছে, কোনো কাজের সাথে কোনো কথার কোনো মিল আছে? নাই। তো যাই হোক, এগুলা নিয়ে আরো কাজ আছে সামনে, আমগো অনেক আরো খেলাধুলা আছে, এগুলা ধীরে ধীরে সবই আপনারা দেখবেন। তো বাটপাড়ের গোষ্ঠীর শুরুতেই একটু চুম্মাচাটি ডলা দিয়ে নিলাম। এবার আসেন আমগো মূল আলাপে আসি। বাটপাড়ের কথা বাদ, ব্যবসার কথায় আসি। আজকের বিষয় ডেস্টিনি ইশপ, এটা খায় না মাথায় দেয়, এটা নিয়ে আলাপ করবো। গত কয়েকদিনে অনেকেই আবারও এই ব্যাপারগুলো নিয়ে অনেক প্রশ্ন করছেন। আসলে জনে জনে তো ভাই উত্তর দেওয়া তো সম্ভব না, বা অনেকগুলো বিষয় আসলে ডিসকাস করাও আসলে সম্ভব না। এই কারণে এটা নিয়ে আবার আরেকটা এপিসোড আজকে করতেছি, ভাবলাম করা দরকার। মানে ইসব নেওয়ার আগে একটা আলোচনা আমি করছিলাম, কিন্তু আসলে ইসবটা কি
তো আজকে আবার এটা নিয়ে একটু বিস্তারিত একটু হালকা আলোচনা করি। যারা এই ব্যাপারে জানতে চাইছিলেন অনেকেই অনেকভাবে জিজ্ঞেস করছেন যে আসলে কেমনে শুরু করতে পারি, এটা কিভাবে জিনিসটা ফাংশন করে। আসলে আমি কাজ কইরা যতটুকু আগাইছি, যতটুকু বুঝতেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। বাকিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত আপনারা জেনে নেবেন। মোকলেস ভাই লিখছেন মাল্টিপারপাসের অবৈধ কমিটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। অবশ্যই ইনশাল্লাহ কনসার্ন অথরিটি অবশ্যই এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে, আমি যতদূর জানি। ডোন্ট ওয়ারি মোকলেস ভাই, সমস্যা নাই। ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে ষড়যন্ত্র করে যেরকম বাটপার গোষ্ঠী পারে নাই, এখন স্টেটমেন্ট চলতেছে, প্রোডাক্ট সেল হইতেছে, আমরা ইনকাম করতেছি, সব কিছুই স্বাভাবিক। সেমভাবে মাল্টিপারপাসের ষড়যন্ত্র বন্ধ হবে, বাটপার গোষ্ঠীর ষড়যন্ত্র বন্ধ হবে, টেনশন নেন না। প্রদীপ দাদা ধন্যবাদ জানাইছেন, দাদা ধন্যবাদ। তো যাই হোক, যেই কথাটা কইতেছিলাম যে ডেস্টিনি ইশপ খায় না মাথায় দেয়, এটা নিয়ে আজকে একটু আলোচনা করি। অনেকেই জিজ্ঞাসেন যে আমি ইশপটা নিয়ে কাজ শুরু করতে চাই। তো এই ক্ষেত্রে আমি আসলে যারা ইশপ নেন নাই তাদের কথা পরে, যারা ইশপ নিছেন এরকম একটা এক্সাম্পল দেই, আমি নাম বলবো না। আসলে ইশপ নিয়ে উনি বয়ে রয়েছে, কিন্তু ইশপের কামটা কি এটাই বুঝে নাই। মানে উনি একটা রিক্রুটিং এজেন্সির ব্যবসা করে, ট্রেডিশনাল ওনার ব্যবসা আছে। তো আমি ওনার যখন কইলাম যে ভাই আপনি যে বিদেশে লোক পাঠানোর কামটাম করেন, রিক্রুটিং এজেন্সির কাম করেন, ওয়েল অ্যান্ড গুড, তো এই কামটাই আপনি পয়েন্ট লাগাইয়া ইসবের মাধ্যমে সেল করলে তো আপনার এই ডেস্টিনির 45 লাখ কাস্টমার যারা আছে এদের ভিতর থেকে যত বিদেশে যাওয়ার পার্টি সব আপনার কাছে আইব। হ্যাঁ কয় আরে আসলেই তো। তার মানে কি দেখেন, এইসব অনেকেই নিয়ে বইয়া রয়েছে কিন্তু বুঝতেছে না কামটা কেমনে করবো। তো যাই হোক, আমি যতদূর আমার ধারণা আমি একটু শেয়ার করি আপনাদের লগে, বাকিটা আপনারা আশা করি ধীরে ধীরে কোম্পানির এবং বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আরও বিস্তারিত জেনে নেবেন। ইশপের প্রথম ফ্যাসিলিটিটা কি, আমি আমার ব্যক্তিগত অপিনিয়নে, আমি এর আগেও আলোচনা করছিলাম, আজকে নতুন কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। প্রথম আমার কাছে যেটা ইশপের প্রথম পয়েন্ট আমি বলবো, এনজয়িং শেয়ার হোল্ডার ফ্যাসিলিটিস। বিষয়টা কি, ডেস্টিনির শেয়ার হোল্ডারে, মানে ডেস্টিনির যারা শেয়ার হোল্ডার তারা কি এনজয় করে বলেন তো? ডেস্টিনির শেয়ার হোল্ডারদের কাছে 45 লক্ষের একটা বিশাল কাস্টমার নেটওয়ার্ক আছে। তারা আমগরে প্রোডাক্ট দেয়, আমরা এই প্রোডাক্ট বেশি কিনি, তাগো লাভ হয়, আমগো লেভেল সাইকেল হয়, এটাই তো বিষয়। তো ডেস্টিনি ইশপ মানে কি জানেন? ডেস্টিনি ইশপ মানে আপনি ওই সেম ডেস্টিনির একজন শেয়ার হোল্ডারের ফ্যাসিলিটি এনজয় করতেছেন। কীরকম? ডেস্টিনি ইশপ যখন আপনি নিয়ে নিলেন, তার মানে ডেস্টিনির 45 লক্ষ কাস্টমার এবার কার কাস্টমার? আপনার। মানে ডেস্টিনি 12 বছরে 45 লক্ষ কাস্টমারের তিল 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 করে 45 লক্ষ কাস্টমারের যে নেটওয়ার্কটা তৈরি করছে, ডেস্টিনির 12 বছরের এই অর্জনটা আপনি মুহূর্তেই আপনার পকেটে নিয়ে নিলেন। এটাই হলো ডেস্টিনি ইশপের একটা ফ্যাসিলিটিস। এই জন্যই আমি এটাকে বলি এনজয়িং শেয়ার হোল্ডার ফ্যাসিলিটি। ডেস্টিনি ইশপ নেওয়া মানে একজন ডেস্টিনির একজন শেয়ার হোল্ডার যে ফ্যাসিলিটি এনজয় করতেছে, আপনিও সেম ফ্যাসিলিটিস এনজয় করতেছেন। ডেস্টিনির একজন শেয়ার হোল্ডার তার উৎপাদিত পণ্য বা তার সোর্সিং করা পণ্য 45 লক্ষ লোকের কাছে বিক্রি করার সুযোগ পায়। সেমভাবে আপনিও আপনার উৎপাদিত বা সোর্সিং করা পণ্য ডেস্টিনির 45 লক্ষ লোকের কাছে বিক্রি করার সুযোগ পেলেন। সেম ফ্যাসিলিটিস অ্যাজ লাইক অ্যাজ ডেস্টিনির শেয়ার হোল্ডার গেল এটা। দ্বিতীয়ত, বিকামিং এন্টারপ্রেনিয়র, মানে আপনি একজন নিজে উদ্যোক্তা হওয়ার একটা সুযোগ তৈরি হইল। যেমন ধরেন অনেকেই ট্রেডিশনালি অনেক ব্যবসা করতেছেন, কিন্তু তাদের ব্যবসাটা বড় করতে পারতেছেন না, কারণ কি কাস্টমার নেটওয়ার্ক ছোট। কিন্তু ডেস্টিনির ইশপ নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু এই বিশাল ওয়াইড রেঞ্জের কাস্টমার নেটওয়ার্কটাকে আপনার কাস্টমার হিসেবে ইউজ করতে পারার কারণে আপনার বিজনেসটা কিন্তু, ছোট বিজনেসটা দেখবেন অনেক বড় হয়ে যাবে। তার মানে আপনি একজন এন্টারপ্রেনিয়র হিসেবে বড় হওয়ার একটা সুযোগ পাইতেছেন। এটা হলো ডেস্টিনি ইশপের দ্বিতীয় ফ্যাসিলিটিস। কিরকম? যেমন আমি অনেকের সাথে এভাবে কথা হয় যে ট্রেডিশনালি ক্ষুদ্র, যেমন যে গতকালকে একজনের সাথে কথা হইতেছিল, মানে উনি মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস করে, উনি আমাদেরই একজন ডিস্ট্রিবিউটর, মেডিকেল ইকুইপমেন্টের বিজনেস করে। তো উনি আমার বলতেছিল যে আচ্ছা ভাই, এই মেডিকেল ইকুইপমেন্টের যে প্রোডাক্ট এগুলো যদি আমি সেল করতে চাই তাহলে কি ডেস্টিনির 45 লাখ কাস্টমার কি আমার হবে? আমি বললাম কেন হবে না, আপনি ইশপ নেন। আপনি যখন ইশপ নেবেন,
ইশপ নেওয়া মানে আপনি ডেস্টিনির ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে নিলেন। তার মানে এই 45 লাখ পিপলের কাছে আপনার পণ্য বিপণন করে লাভ করার একটা বৈধতা আপনি ডেস্টিনির কাছ থেকে নিয়ে নিলেন, এটাই তো ইশপ। তো আপনার এই যে মেডিকেল ইকুইপমেন্ট, আপনার মেডিকেল ইকুইপমেন্ট সেলসের জন্য আপনার ডেস্টিনির 45 লাখ কাস্টমার তো রেডিই আছে, আপনি ইশপ নেন, তাহলে তো হয়। তার মানে দেখেন, একজন ব্যক্তির পক্ষে বিকামিং এন্টারপ্রেনিয়র, এই জন্যই আমি বলছি একজন ব্যক্তির পক্ষে বড় উদ্যোক্তা হওয়ার একটা দারুণ অপরচুনিটি হইতেছে এইসব। 3 নাম্বার আরেকটা সুযোগ, এটা আমার কাছেও খুব ভালো লাগে, আমি এটা উপলব্ধি করতেছি গত মাসখানেক ধরে। সেটা হলো কিল 2 বার্ডস উইথ 1 স্টোন, মানে এক ডিলে 2 পাখি আর কি। বিষয়টা আমি একটু আপনাদের কই, বুঝায় কই। এক ডিলে 2 পাখি বলতে, যেমন ধরেন আপনার একটা ট্র্যাডিশনাল ব্যবসা আছে, আমি আমাদের ইসব কেন্দ্রিক কিছু কাজের উদাহরণে দেই। যেমন ধরেন এই যে আমরা চাল, ডাল, তেল, গ্রোসারির টোটাল আইটেম, মানে গ্রোসারির যত আইটেম আছে সব আইটেম নিয়ে আমরা আমাদের ইসবে কাজ করতেছি। বিভিন্ন সময় আমি ছোট ছোট ভিডিও পোস্ট করতেছি, এগুলো আপনারা দেখতেছেন। এই যে আমাদের গত পরশুও মনে হয় একটা ভিডিও আপনাদের দিছি, ওই যে আমরা প্রোডাক্ট প্যাকেজিং করতেছিলাম, প্রোডাক্ট ডেলিভারি করতেছিলাম, আমাদের ওই যে অপু ভাই সহ আরও কিছু কার্যক্রম যে আমরা করতেছি, দেখছেন মনে হয় আপনারা। তো এটা এই উদাহরণটা দিয়ে এই জন্য আমাদেরটা দিয়ে বোঝাইতেছি, এটা আমাদের বোঝার সুবিধার্থে, আমার বলতে অসুবিধা হবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেটা হলো এক ঢিলে 2 পাখি। কীরকম? যেমন এই যে প্রোডাক্টগুলা আমরা সোর্সিং করতেছি বা এই প্রোডাক্টগুলো যে আমরা আমাদের ইশপের মাধ্যমে সেল করতেছি, এই যে রমাদান ফুড প্যাকেজ বলেন, বা সামনে মান্থলি গ্রোসারি প্যাকেজ আসতেছে, মানে মাসিক বাজার প্যাকেজ, আপনি মাসের পুরো বাজারটা এখান থেকে নিয়ে নিতে পারবেন। একেবারে চাল, ডাল, আটা, ময়দা, টোটাল একটা মান্থলি প্যাকেজ আসতেছে। এই প্যাকেজের মাধ্যমে আপনি মাসের বাজারটাও পেয়ে যাবেন, আবার দেখা যাবে আপনি ডেস্টিনির একটা পয়েন্টও পেয়ে যাবেন। তো এই কথাটা এই বলতেছি এই জন্য, কিল 2 বার্ডস উইথ 1 স্টোন, মানে এক ডিলে 2 পাখি। যেমন দেখেন, ব্যক্তিগতভাবে আমাদের টিমেও কিন্তু এরকম 1000 দেড়েক 2-1 ডিস্ট্রিবিউটর আছে। তাহলে এখন দেখেন, আমরা যে ব্যবসাটা করতেছি চাল, ডাল, আটা, ময়দা, এটা হলো ট্রেডিশনাল ব্যবসা। তার মানে একদিকে আমাদের ট্রেডিশনাল ব্যবসাটাও হইতেছে, পাশাপাশি ওই সেম প্রোডাক্ট এবং সেম প্যাকেজ আমাদের লেফট রাইটে যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের ডিন অ্যাক্টিভ করা, তাদের ডিন ভেরিফিকেশন করা, তাদের নিচে তাদের টিম, তাদের সাইকেল হোল্ডার, মানে টোটালি 1-1.5 যে ডিস্ট্রিবিউটর বা আরও বেশি ডিস্ট্রিবিউটর যে আমাদের টিমে আছে লেফট রাইট মিলে, তাদের কাছেও কি আমরা প্রোডাক্টটা বিক্রি করার কাজে হাত দিয়ে দিছি না? তার মানে আপনি দেখেন, একদিকে এই একই প্রোডাক্ট দিয়ে আমাদের ট্রেডিশনাল ব্যবসাটাও হইতেছে, আবার ওই সেম প্রোডাক্টটা আমরা আমাদের লেফট রাইটেই বিক্রি করতেছি, লেফট রাইটের বাইরেও বিক্রি হইতেছে। আজকেও একটা অর্ডার আসছে লেফট রাইটের বাইরে থেকে, আরও 2-3টা অর্ডার বিকাল বা সন্ধ্যার দিকে হয়তো বা আসতেছে। তার মানে প্রতিদিনই কিন্তু কম বেশি অর্ডার আসতেছে। এর ভিতরে কিছু অর্ডার আমাদের লেফট রাইটের ভিতর থেকে আসতেছে, যারা আমাদের ডিস্ট্রিবিউটর, আমাদের ডাউনলাইন। আবার আবার কিছু নার্গিস আক্তার লিখেছেন, চালিয়ে যান, আমরাও আছি। জি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। তো যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, তার মানে দেখেন এক ঢিলে 2 পাখি কিভাবে, যে আমরা যে ট্রেডিশনাল ব্যবসাটা করতেছি চাল, ডাল, আটা, ময়দা, এগুলো উৎপাদন এবং এগুলো প্রোডাকশনের মাধ্যমে আমরা এগুলো সেল করতেছি ডেস্টিনির 45 লাখ নেটওয়ার্কারের কাছে, এটা কিন্তু আমাদের জন্য ট্রেডিশনাল বিজনেস। কারণ কি, আমরা এখানে একটা ট্রেডিশনাল প্রফিট করতেছি, বাট পয়েন্ট পাইতেছে যে কিনতেছে সে। তার মানে কি, এই 45 লাখ পিপলের কাছে আমাদের ইশপের মাধ্যমে আমরা যে প্রোডাক্ট বেচতেছি, এইটা হলো কিন্তু ট্রেডিশনাল ব্যবসা আমাদের জন্য। আবার ওই একই প্রোডাক্ট আমরা যখন আমাদের লেফট রাইটে বিক্রি করতেছি আমাদের ডিস্ট্রিবিউটরের কাছে, তখন এটা হয়ে যেতেছে MLM। মজাটা বুঝতে পারছেন? মানে একই কনসেপ্ট, একই ডেস্টিনি ইশপ, একই প্রোডাক্ট, একই প্রসিডিউর, জাস্ট আমাদের লেফট রাইটের বাইরে যারা কিনতেছে তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করাটা আমাদের জন্য হইতেছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম বা ট্রেডিশনাল প্রফিট। আবার ওই একই প্রোডাক্ট, একই প্রসিডিউরে আমরা জাস্ট একই জিনিস যখন আমাদের লেফট রাইটে বিক্রি করতেছি, তখন এটা হয়ে যেতেছে আমাদের জন্য MLM। কারণ এটা আমাদের বিজনেস সেন্টার, আমাদের CID-তে পয়েন্ট হিট করতেছে না। মজাটা বুঝতে পারছেন? তাহলে এবার দেখেন, আমাদের অবস্থান থেকে বিষয়টা একবার আলোচনা করলাম। এবার একটু চিন্তা করেন, একজন ডায়মন্ড এক্সিকিউটিভ, ওনার টিম তো আরও বড়। একজন ডায়মন্ড এক্সিকিউটিভ যদি উনি এভাবে ভাবেন, আমাদের অনেক অ্যাক্টিভ ডায়মন্ড আছেন, ডায়মন্ড মহসিন ভাই আছেন, মঞ্জুরুল মোর্শেদ ভাই সহ আর অনেকে এই মুহূর্তে সিরিয়াসলি অ্যাক্টিভভাবে কাজ করছেন, চট্টগ্রামেরও বেশ কয়েকজন আছেন। তো এবার ওনাদের কথা একটু চিন্তা করেন, ওনারাও যদি এবার ইশপ নিজেদের মানে মাধ্যমে ইশপ নিয়ে
নিজেরাই প্রোডাক্ট সোর্সিং আর নিজেরাই প্রোডাক্ট উৎপাদন শুরু করে, ওনাদের লেফট রাইটেই যদি পণ্য বিক্রি করা শুরু করে, তাহলে দেখেন ওনাদের প্রোডাক্ট ওনারাই উৎপাদন করতেছে এবং ওনাদের এই প্রোডাক্ট কেনার জন্য একজন ডায়মন্ডের লেফট রাইটেই তো লাখ লাখ কাস্টমার রেডি হয়ে বসে রয়েছে। তার মানে এই প্রোডাকশনের পর এই পণ্য উৎপাদনের জন্য একজন ডায়মন্ডের লেফট রাইটে যে পরিমাণ ডিস্ট্রিবিউটর আছে তারাই এটা সেল করা বা এটা কিনে নেওয়ার জন্য যথেষ্ট। তাহলে দেখেন এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের মাধ্যমে এক ঢিলে কিন্তু দুই পাখি মারা আমাদের পক্ষে সম্ভব। এক, এই একই প্রোডাক্ট দিয়ে আমাদের ৪৫ লক্ষ বিশাল কাস্টমার নেটওয়ার্ক আছে, তাদের কাছে আমরা যখন প্রোডাক্ট বিক্রি করব সেটা হয়ে যাবে আমাদের জন্য ট্রেডিশনাল বিজনেস, এবং এই সেম প্রোডাক্টটা যখন আমাদের লেফট রেটে বিক্রি করব তখন এটা আমাদের জন্য হয়ে যাবে MLM বিজনেস। তার মানে একই কনসেপ্ট, একই সিস্টেম, ট্রেডিশনাল, MLM, দুইটা একসাথে, এক ঢিলে দুই পাখি। 4 নাম্বার মানে ফ্যাসিলিটিস আমি যেটা বলবো সেটা হলো কান্ট্রি ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি। আপনি দেখেন কান্ট্রি ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি কথাটা বললাম যেটা, যে যেমন ধরেন ডেস্টিনি ইশপ নেওয়ার পরে দেখবেন আপনার টেরিটরি সিলেকশনের সুযোগ আছে, যে আপনি কি অমুক থানায় করতে চাচ্ছেন কাজটা, যে কোনো একটা থানা সিলেকশন করে কাজ করতে হয়, বাট বিজনেস টেরিটরির একটা অপশন আছে যে আপনি কি এখানে কি এই থানায় বিজনেসটা করবেন, নাকি জেলাওয়ারি বিজনেসটা করবেন, নাকি কান্ট্রি ওয়াইজ বিজনেস করবেন, আপনার কিন্তু অপশন সিলেকশনের সুযোগ আছে। এখন আপনি যদি কান্ট্রি ওয়াইজ সিলেকশন করে নেন, তার মানে কি টোটাল কান্ট্রি ওয়াইজ টেরিটরি আপনার, ডেস্টিনির কান্ট্রি ওয়াইজ নেশন ওয়াইড টেরিটরি আপনার। আপনি ঢাকাতেও প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, ফেঞ্চুগঞ্জেও প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, চাঁদপুরের ফরিদগঞ্জেও পারবেন, ওদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও পারবেন, ওদিকে আপনি নোয়াখালীর বসুরহাটেও পারবেন, আবার আপনি ওদিক থেকে ওই যে ধরেন চট্টগ্রামে মিরসরাইও প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তার মানে কি কাস্টমার রেঞ্জটা, টোটাল কাস্টমার নেটওয়ার্কটা হয়ে যাবে আপনার তখন কান্ট্রি ওয়াইজ। এই কান্ট্রি ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি আপনি খেয়াল করে দেখেন 2012 সালের আগের কথা একটু হিসাব করেন তো। 2012 সালের আগে যখন ফুল সুইংয়ে বিজনেস চলতেছিল, আপনার পক্ষে ডেস্টিনির প্রোডাক্ট লাইনে কোনো প্রোডাক্ট দেওয়ার কোনো সুযোগ ছিল না। কান্ট্রি ওয়াইজ নেটওয়ার্কিং ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু এই ক্রাইসিসের মাধ্যমে এখন এই যে এই ক্রাইসিসটা শুরু হয়ে নতুনভাবে যখন ডেস্টিনি এখন নতুনভাবে যাত্রা শুরু করছে, এখন কিন্তু এই সকল ধরনের ফ্যাসিলিটিস আমাদের কাছে চলে আসছে। এই ফ্যাসিলিটিসগুলো এখন যারা নিবে এরাই কিন্তু আগামী দিনের ক্রাউন, ডায়মন্ড, এবং এরাই কিন্তু আগামী দিনের ডেসপারেট আইকনিক ফিগার হবে ডেস্টিনির। যাই হোক, আমাদের মেহেরপুরের শাম্মী ভাই লিখছেন, আপনাকে ধন্যবাদ, সব ডিসকাউন্ট শপ নিয়ে সুন্দর কাজ করছেন, পাশাপাশি মাল্টিপারপাসের অবৈধ কমিটি নিয়ে একটি লাইভ করবেন, ধন্যবাদ। এটা অবশ্য এই অবৈধ কমিটি, এদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে, খুব অচিরেই আরও কিছু লিগালাইজ প্রসেসের দিকে যাবে কনসার্ন অথরিটি, হয়তোবা, আমি যতদূর জানি আর কি, ইনশাল্লাহ। এনিওয়ে, তাহলে দেখেন যে কথাটা বলতেছিলাম, কান্ট্রি ওয়াইজ যে ফ্র্যাঞ্চাইজি, এই কান্ট্রি ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি নেওয়াটা মানে কি, আপনি ডেস্টিনির ৪৫ লক্ষ কাস্টমারের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্ট বিক্রি করার সুযোগ পাচ্ছেন। এটা ডেস্টিনির বিজনেসটা এখন মাত্র রানিং বিদায় অনেকে এটার গুরুত্বটা বুঝতেছেন না। 2011 সালের কথা একটু চিন্তা করেন, আপনি একটা প্রোডাক্ট আপনার ডেস্টিনির প্রোডাক্ট লিস্টে ঢুকাইতে পারার সুযোগ আপনার ছিল, হাজার চেষ্টা করলেও ডেস্টিনির প্রোডাক্ট লিস্টে আপনি কোনো প্রোডাক্ট ঢুকাইতে পারতেন না। তো এই সিস্টেমেই ডেস্টিনি এখন যেভাবে আগাইতেছে, 648 নাম্বার স্টেটমেন্ট কিন্তু এখন রানিং, আমি যতদূর জানি। এভাবে আস্তে আস্তে যখন আরও 1 স্টেটমেন্ট কন্টিনিউ হয়ে যাবে, ব্যবসাটা যখন ঘনীভূত হয়ে যাবে, তখন এই ইশপ নেওয়ারও সুযোগ পাবেন না, আপনার প্রোডাক্ট লিস্ট, আপনি ডেস্টিনির প্রোডাক্ট দেওয়ারও সুযোগ পাবেন না, আর কান্ট্রি ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি পাওয়া তো দূরের কথা। এই কান্ট্রি ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি আপনি দেখেন, এই যে যখন নতুনভাবে যাত্রা শুরু করে এই যে আপনার বিভিন্ন কোম্পানি, বিশেষ করে প্লাস পয়েন্টের কথাই বলি, প্লাস পয়েন্ট যখন নতুন যাত্রা শুরু করে, প্লাস পয়েন্টের কাপড় চোপড় সেলাই মিলাই, মানে ফ্যাক্টরি, ছোটো একটা ফ্যাক্টরি নিয়ে যাত্রা শুরু করছিল ওইটা, যে মুরাদপুর মুরাদনগর, ওই মুরাদপুর শ্যামপুর, ওই যে জুরাইনের দিকে, সেইখানে তখন তারা একটা ছোট্ট জায়গায় ওই কাপড় চোপড় বানাইয়া টানাইয়া, ওরা কয়েক ভাই আর কি, কাপড় চোপড় বানাইয়া গেঞ্জি টেঞ্জি এগুলো বানাইতো প্লাস পয়েন্ট। আজকে ওই প্লাস পয়েন্টে আপনি কোনো প্রোডাক্ট দিতে পারবেন? ব্র্যান্ড ভ্যালু, কিন্তু ব্যবসা যত বড় হয় ব্র্যান্ড ভ্যালু তত বাড়তে থাকে, আর ব্র্যান্ড ভ্যালু যত বাড়তে থাকে ততই কিন্তু কাস্টমারের জন্য ওই ফ্যাসিলিটি নেওয়াটা কঠিন হয়ে যায়। তো আগামীতে ডেস্টিনির ব্যবসা যেভাবে আগাইতেছে, সামনে এরকম সুযোগ দেখবেন আস্তে আস্তে সীমিত হয়ে যাবে। যারা ইশপ নিয়ে নিছেন, আপনাদের ইশপটাকে ইউটিলাইজ করেন এবং কাজটা কিভাবে করবেন এটাকে স্টাডি করে কাজ শুরু করে দেন। আর যারা নেন নাই, আমি বলবো দ্রুত নেন, আর যদি মনে করেন নেবেন না, নেন না,
বয়া থাকেন, পরেরটার পেবেন কি মিস করলেন। সুনামগঞ্জ থেকে আমাদের জয় সেন দাদা লিখছেন, শুভ সকাল, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ দাদা, আপনাদের আশীর্বাদেই আমরা তৃপ্তি এবং ভরসা পাই। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সঠিক পথে থেকে 45 লাখ পিপলের জন্য যেন আমরা ভূমিকা রাখতে পারি। দোয়া করবেন, ধন্যবাদ। তাহলে দেখেন, কান্ট্রি ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি যেটা, এই কান্ট্রি ওয়াইজ ফ্র্যাঞ্চাইজি যদি আপনি আপনার অবস্থান থেকে নেন, সেটা এখনকার অবস্থান থেকে এটার গুরুত্বটা হয়তো বা সীমিত দেখতেছেন, কিন্তু এটা সামনে এটার অপরচুনিটির আরও বুঝতে পারবেন। আর সর্বশেষ আমার কাছে এই ইসবের গুরুত্বটা যেটা বলবো, যে পসিবিলিটি অফ বিকামিং অ্যান এস্টাবলিশড ট্রেডিশনাল বিজনেসম্যান। মানে আমরা সবাই কিন্তু নেটওয়ার্ক বুঝি, আমরা সবাই কিন্তু নেটওয়ার্ক বিজনেস বুঝি, পাশাপাশি এই ইসবের মাধ্যমে আমাদের পক্ষে কিন্তু একজন ট্রেডিশনাল ব্যবসায়ী হয়ে যাওয়া অসম্ভব। যেমন আমরা এখন এই যে চাল ডাল আটা, এই টোটাল গ্রোসারি আইটেমটা নিয়ে আমরা যে প্রোডাকশনটা করতেছি এবং ইশপের মাধ্যমে ব্যবসাটাকে আগাইতেছি আমাদের ইশপ থেকে, আমাদের পরিকল্পনা হলো উইদিন 1 ইয়ার, মানে এই বছরের ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের এই গ্রোসারি শপটাকে একটা সুপার শপে পরিণত করে ফেলবো ইনশাল্লাহ। এটা হলো আমাদের গোল। তাহলে দেখেন, এই সিস্টেমের মাধ্যমে, এই ইশপের সিস্টেমের মাধ্যমে ডেস্টিনির 45 লক্ষ কাস্টমারের নেটওয়ার্কটাকে নিজেদের নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের এই গ্রোসারি শপটাকে 1 বছরের ভিতরে একটা বড় সুপার শপে পরিণত করার স্বপ্ন দেখতে পারতেছি। এটার কারণ হলো এই ইশপ। তার মানে এই ইশপের মাধ্যমে একজন প্রতিষ্ঠিত ট্রেডিশনাল ব্যবসায়ী হওয়ার সুযোগও আপনার আছে, যদি আপনি কনসেপ্টটা ভালো করে বুঝে আগাইতে পারেন। তো এই সব কিছু মিলে এই হলো আমার কাছে ইশপের একটা ইভালুয়েশন। বাকিটা আপনারা ধীরে ধীরে কাজ করে 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 আশা করি বুঝে নিতে পারবেন। তাহলে এখন দেখেন, এই ক্ষেত্রে ডেস্টিনির অবস্থান থেকে এখন যেভাবে যাত্রা শুরু করছে ডেস্টিনি, আগামী 1 বছর পরে যখন ব্যবসাটা আরও 10 গুণ বেশি গতিশীল থাকবে ইনশাআল্লাহ, তখন দেখবেন আপনার এখনকার ফ্যাসিলিটি কমে যাবে, তখন দেখবেন অনেক শর্ত, অনেক নিয়ম নীতি আরও বেড়ে যাবে। এভাবে যত দিন যাবে ততই কিন্তু আপনার জন্য এই ফ্যাসিলিটিগুলো এনজয় করাটা তুলনামূলক কঠিন হয়ে যাবে। অতএব যারা স্টার্টিংয়ে এই কাজগুলো শুরু করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখন শুরু করেন নাই দ্রুত শুরু করে দেন। পরবর্তীতে এগুলো তুলনামূলক যখন কঠিন হয়ে যাবে, যারা নেবেন না তারা তখন বুঝবেন আর কি। যাই হোক, আমাদের যতটুকু বলার আমরা বলে দিলাম, বাকিটা আপনাকে বিবেচনা। আমি আগেই কইছি, আপনি কাজ করেন চাই না করেন তাতে ডেস্টিনির কিছু আসে যায় না। কেউ না কেউ ঠিকই কাজ করবে, কেউ না কেউ ঠিকই ইশপ নিয়ে আগাবে, কেউ না কেউ ঠিকই ডিসকাউন্ট শপ নিয়ে কাজ করবে, কেউ না কেউ ঠিকই ম্যাচিং করবে, কেউ না কেউ ঠিকই তাদের ইনকাম করে যাবে, কেউ না কেউ ঠিকই আগায় যাবে, কেউ না কেউ পিএইচডি ডায়মন্ড ঠিকই হবে, ডেস্টিনি ঠিকই আগায় যাবে। আপনি কাজ করলে না করলে ডেস্টিনির কিচ্ছু আসে যায় না। এটা সময় যাইতেছে, আরও যাইবে, সামনে যাবে সময়, আরও বুঝবেন। এবার আসি আরেকটা পয়েন্টে। অনেকের সাথে কথা হয় তো, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। 2012 সালের আগে আপনার যে ডেসপারেট ড্রিম ছিল ডেস্টিনি নিয়ে, এখন কি সেই ডেসপারেট ড্রিম আছে? নাই। এই ডেসপারেট ড্রিম একটু কি নিজেরা প্রশ্ন করে দেখেন। 2012 সালে আপনার যে ডেডিকেশন ছিল, 2012 সালে আপনার যে মোটিভেশন ছিল, 2012 সালের আগে আপনার যে অ্যাক্টিভিটিস ছিল, এখন কি আপনার সেই ডেডিকেশন, সেই মোটিভেশন, সেই অ্যাক্টিভিটিস আছে? নাই তো। তাহলে আপনি কিভাবে আশা করেন এখান থেকে ভালো করবেন? আপনি খেয়াল করে দেখেন, 2012 সালের আগের হিসাব করেন আর এখনের হিসাব করেন। তখনও কোম্পানির সার্ভার চালু ছিল, এখনও কোম্পানির সার্ভার চালু আছে। তখনও কোম্পানিতে প্রোডাক্ট অ্যাভেলেবল ছিল, এখনও কোম্পানিতে প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। তখনও কোম্পানিতে সেল করে কমিশন পাওয়া যেত, এখনও কোম্পানিতে সেল করে কমিশন পাওয়া যায়। তখনও স্টেটমেন্ট রানিং ছিল, এখনও স্টেটমেন্ট রানিং আছে। পার্থক্য হলো, তখন ছিল ম্যানেজমেন্ট এক ধরনের, এখন ম্যানেজমেন্ট আরেক ধরনের। তখন ইশপের কোনো কনসেপ্ট ছিল না, এখন ইশপের কনসেপ্ট আছে। তখন ডিসকাউন্ট শপের কোনো পয়েন্ট অপশন ছিল না, এখন ডিসকাউন্ট শপের অপশন আছে। তখন ফুড মেসেঞ্জার নাই, জেলা ট্রেনিং প্যাকেজ, ভক্কর সকর এগুলো ছাড়া কোনো কিছু কেনার অপশন ছিল না, এখন আপনার পছন্দের যে কোনো পণ্য কেনার অপশন আছে। তাহলে তখন যদি আপনার ডেডিকেশন, অ্যাক্টিভিটিস এবং ডেসপারেটনেস যদি তখন যা থাকার কথা, এখন তো তার 10 গুণ হওয়ার কথা ছিল, কিন্তু হয় না কেন জানেন? কারণ আপনি এখনো বিশ্বাস করতে পারেন নাই। মানে আপনি এখনো স্টিল ইউ আর নট বিলিভিং
এটা যে আসলে আগাইতেছে এবং এটা যে আগাবে, আপনি যে আসলে আগাবেন, এটা আপনি বিশ্বাস করতে পারতেছেন না। এর লেগে আপনার কাজ হয় না, এর লেগে আপনার ইনকাম হয় না। নিজেরে প্রশ্ন করে দেখেন, 2012 সালের আগে আপনার যে ডেসপারেট অ্যাক্টিভিজম ছিল, যে ডেসপারেট ড্রিম ছিল, যেই অ্যাক্টিভিটিস ছিল, সেটা এখন আছে? নাই। যদি থাকতো তাহলে আপনি প্রতিদিন সময় দিতেন এই কার্যক্রমে, অন্তত 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা হলেও সময় দিতেন। আমি আগেই কইছি, এখন আর ব্যবসা অনেক সোজা। ওই আগের মতো আপনি গলায় টাই নিয়ে তারপরে ওই সকাল থেকে রাত পর্যন্ত ব্যাগ নিয়ে দৌড়াবেন, ইনভেস্ট করবেন, প্ল্যান শো করবেন, ফলো আপ করবেন, ক্লোজিং করবেন। এখনের বিজনেস এতটা কঠিন না। এখনের বিজনেস খুবই ইজি মডিউলে। আপনি সারাদিন বসে আধা ঘন্টা শুধু মানে অনলাইন ব্রিফিং করবেন, অনলাইন অ্যাক্টিভিজম চালাবেন, দেখবেন আপনার বিজনেস হয়ে যেতেছে। ফেসবুক যেরকম চালান, ফেসবুক চালাইতে কি আপনার আলাদা কোনো অতিরিক্ত কোনো অ্যাক্টিভিজম করা লাগে? আপনার সকল কাজের ফাঁকে ফাঁকে আপনি দিনে ঘন্টা 2 ফেসবুকে সময় দিতেছেন না? দিতেছেন। তো সকল কাজের ফাঁকে ফাঁকে ডেস্টিনির সার্ভারে এবং ডেস্টিনির এই সার্বিক এই বিষয়গুলোতে ঘন্টা 2 অনলাইনে সময় দেন, তাইলেই দেখবেন আপনার ব্যবসা দাঁড়াই যাবে। এটা তো দেন না, কারণ ওই অ্যাক্টিভিজম এখন আপনার নাই, ওই ড্রিম নাই। ওই ড্রিম জাগাইতে হবে। 2012 সালের আগের মতো ড্রিম যেদিন জাগাবেন, 2012 সালের আগের মতো অ্যাক্টিভিজম যেদিন শুরু করবেন, 2012 সালের আগের মতো ডেডিকেশন, অ্যাক্টিভেশন এবং ড্রিম যেদিন দেখা শুরু করবেন, সেদিন থেকে আপনার ডেস্টিনির কাজ আবার শুরু হবে। আচ্ছা, তাইলে 2012 সালের আগের ডেসপারেটনেস এবং ডেডিকেশন যে আপনার নাই, তার আরও একটা প্রমাণ, প্রতিদিন আপনি ব্যবসাটা নিয়ে ভাবেন না। যদি প্রতিদিন যদি আপনার আগের সেই অ্যাক্টিভেশন, আগের সেই ডেডিকেশন থাকতো, তাহলে আপনি প্রতিদিন এই ব্যবসাটা নিয়ে ভাবতেন। গোল সেট করে কাজে নামিয়ে পড়তেন। কোনো গোল সেট করছেন কেউ? মানে আগামী 2026 ডিসেম্বরের মধ্যে কি কি করবেন, গোল সেট করছেন কেউ? মনে হয়তো করেন নাই। তো গোল সেট করেন নাই, কাজ হবে কেমনে? তার মানে 2012 সালের আগের মতো ওই ডেডিকেশন, সেই ড্রিম আপনার ভিতরে এখনো তৈরি হয় নাই। যদি ড্রিম তৈরি হইতো, তাহলে আপনি অবশ্যই গোল সেট করে কাজে নেমে পড়তেন। 2012 সালের আগের মতো ড্রিম এবং ডেডিকেশন যদি আপনার থাকতো, তাহলে অবশ্যই আপনি সাপ্তাহিক টিম মিটিং শুরু করতেন। সাপ্তাহিক টিম মিটিং শুরু করছেন কয়জন ভাইয়েরা? সাপ্তাহিক টিম মিটিং শুরু করছেন কয়জন? করছেন? তো ব্যবসা হইব কেমনে? 2012 সালের আগের মতো ডেডিকেশন, ড্রিম যদি থাকতো, তাহলে নিজের টিম নিয়ে চিন্মৈত্রীতে কবে প্রোগ্রাম করবেন সেই গোল সেট করতেন। স্বপ্ন দেখতেছেন কখনো যে আমার লেফট রাইট নিয়ে আমি চিন্মৈত্রীতে প্রোগ্রাম করবো, আমার লেফট রাইট নিয়ে আমি কচিকাচায় প্রোগ্রাম করবো, আমার লেফট রাইট নিয়ে আমি মহানগর নাট্যমঞ্চে প্রোগ্রাম করবো, আমার লেফট রাইট নিয়ে আমি বিএমএ অডিটোরিয়ামে প্রোগ্রাম করবো? এরকম স্বপ্ন কয়জন দেখতেছেন ভাই? হ্যাঁ, তা আবার আপনি আশা করেন যে আপনার ব্যবসা হবে? আপনার ব্যবসা কি ম্যানেজমেন্ট তোলাইয়া খাওয়াই দিব আপনারে? 2012 সালের আগেও আপনার লেফট রাইটের ব্যবসাটা কার করতে হয়েছে? আপনাকেই করতে হয়েছে। শ্রম, সময়, মেধা, অর্থ আপনাকেই দিতে হয়েছে। তো 2026 সালেও আপনার ব্যবসাটা আপনাকেই করতে হবে, আপনার ম্যানেজমেন্ট করে দিবে না। ওই শ্রম, সময়, মেধা, অর্থ আপনাকে দিয়েই তো আগাইতে হবে, আপনাকে দিয়েই তো কাজ করে যেতে হবে। এখন যদি কাজ না করেন, বয়া থাকেন, তাহলে তো হবে না। কেউ না কেউ ঠিকই কাজ করতেছে, দেখতেছেন, এবং কেউ না কেউ দেখবেন ঠিকই কাজ করবে এবং তার রেজাল্ট ঠিকই বের করে নেবে। আমাদের ওই যে সালাউদ্দিন শাকিল ভাই কেরানীগঞ্জের, উনি অলরেডি 7টা ম্যাচিং করে ফেলছে। তার মানে কেউ না কেউ ঠিকই ম্যাচিং করতেছে, কেউ না কেউ ঠিকই তো কাজ করতেছে। কাজটা নিজের মতো করে যতদিন পর্যন্ত স্বপ্ন দেখা শুরু না করবেন, ততদিন পর্যন্ত আপনার দ্বারা এই কাজটা হবে না। ডেস্টিনি আপনার তুলে খাওয়াই দিলেও হবে না। অতএব আমি বলবো, সেই 2012 সালের আগের মতো আবার পুনরায় নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেন। প্রতিদিন MLM নিয়ে সময় দেন, প্রতিদিন ব্যবসাটা নিয়ে ভাবেন, গোল সেট করে কাজে নেমে পড়েন। সাপ্তাহিক টিম মিটিং শুরু করে দেন। 1 জন নিয়ে হোক, 2 জন নিয়ে হোক, 3 জন নিয়ে হোক, 5 জন নিয়ে হোক, শুরু করেন। কেউ না থাকলে নিজের সময় দিয়ে মিটিং শুরু করেন। সপ্তাহে একদিন নিজে নিয়ে বসেন। এটাই আপনার মিটিং, এটাই আপনার টিম মিটিং। এখান থেকে দেখবেন আপনার 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন করে আবার ধীরে ধীরে আপনার টিম বড় হবে, মিটিং শুরু হয়ে যাবে। আপনার নিজের টিম নিয়ে কবে আপনি কচিকাচায় প্রোগ্রাম করবেন, আজকেই ড্রিম সেট করে ফেলেন। আপনার নিজের টিম নিয়ে আপনি কবে মহানগর নাট্যমঞ্চে প্রোগ্রাম করবেন, আজকেই ড্রিম সেট করে ফেলেন। আজকে আপনার নিজের টিম নিয়ে, আপনার লেফট রাইট নিয়ে কবে আপনি চিন্মৈত্রীতে প্রোগ্রাম করবেন, সেই ড্রিম আজকেই আপনি সেট করে ফেলেন। যতদিন পর্যন্ত এটা সেট না করবেন, ততদিন পর্যন্ত আপনার কাজ আগাবেন। একটা জিনিস মনে রাখবেন, পরিকল্পনা কাজের অর্ধেক। খালি কাজ করলেই হবো না, পরিকল্পনাটা আগে করেন, দেখবেন অর্ধেক কাজ হয়ে যাবে। এবার বাকি অর্ধেক কাজ আপনি আগাই যান। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই যে অনেকে ফোন দিয়া বলেন যে ইশপে আপনি কেমনে কাজ করতেছেন। ভাই, আমি কেমনে কাজ করতেছি এটা জানার আগে আপনি নিজে প্রশ্ন করেন, 12 সালের আগের সেই আগের ড্রিম
আগের যে ডেডিকেশন আপনার ভিতরে আছে কিনা। যদি না থাকে আগে ওই ড্রিম তৈরি করেন, আগে ওই ডেডিকেশন তৈরি করেন, এরপরে আপনি এইসব কিসের নিয়ে ভাবেন। আর অনেকে যে আপডেট খুঁজেন, ভাই আর আপডেট কি, আমি আগেও কইছি আপনাকে, গত এপিসোডেও কইছি, কোম্পানি সব আপডেট দিয়ে দিছে আপনাকে, কোম্পানির কাছে আর কোনো আপডেট নাই। অনেকেই কোন ডেস্টিনির আপডেট কি, ভাই ডেস্টিনির আর কোনো আপডেট নাই, খালি টাকা ফেরতের কাজটা বাকি, ট্রি প্ল্যান্টেশন এবং মাল্টিপারপাসের টাকা ফেরতের কাজটা ছাড়া ডেস্টিনির কাছ থেকে আপডেট নেওয়ার আর কিছু নাই। সার্ভার চালু করে দিছে, প্রোডাক্ট দিয়ে দিছে, ই শপের কনসেপ্ট দিয়ে দিছে, ডেস্টিনি ডিসকাউন্ট শপ দিয়ে দিছে, আইডি কার্ড ভিজিটিং কার্ড সকল আবেদন করার সুযোগ করে দিয়ে দিছে। আইডি কার্ড ভিজিটিং কার্ড বলতে এনএফসি আর কি। সার্ভারে আপনি ঢুকে আপনার লেফট রাইট দেখতে পারতেছেন, ম্যাচিং করলে কমিশন পাইতেছেন, প্রোডাক্টের কাজও আছে, অফিসও খোলা, সবই খোলা, সব ওকে করে দিয়ে দিছে। এখন আর কোম্পানির কাছ থেকে আপডেট নেওয়ার কিছু নাই, বাকি আপডেট এখন পয়দা করতে হবে আপনার। প্রোডাক্ট সেল করবেন, এটাই আপডেট, ম্যাচিং করবেন, এটাই আপডেট, টিম মিটিং করবেন, এটাই আপডেট, ডিসকাউন্ট শপের কাজ করবেন, এটাই আপডেট, ডিসকাউন্ট শপে প্রোডাক্ট ডেলিভারি শুরু করবেন, এটাই আপডেট, ডিস্ট্রিবিউটরে ফোন দিবেন, এটাই আপডেট, আপলাইনে ফোন দিবেন, এটাই আপডেট, অফিসে আসবেন, এটাই আপডেট। তার কি আপডেট খোঁজেন? আপডেট সব ডেস্টিনি দিয়ে দিছে, ডেস্টিনির কাছ থেকে আর আপডেট নেওয়ার আর কিছু আমগো নাই। এখন আপডেট তৈরি করতে হবে। আমরা যারা 45 লাখ ডিস্ট্রিবিউটর আছি, এখন এই আপডেট তৈরি করার দায়িত্ব আমাদের। অতএব যারা আপডেট খুঁজেন, দয়া করে আপডেট না খুঁজা কাজে নাইমা পড়েন। এবার আসি আর একটা বিষয়ে। শুক্রবার আমাদের একটা ইফতার মাহফিল আছে আমাদের পিএইচডি ফোরামের আয়োজনে। আপনারা ঢাকায় যারা আছেন, এই পিএইচডি ফোরামের এই ইফতার মাহফিলে সুযোগ হলে চলে আসবেন। একসাথে একটা গ্যাদারিং, গেট টুগেদার হলো, সবাই একটা ভাব বিনিময় হলো। আমি যতদূর জানি আমাদের বর্তমান ম্যানেজমেন্টের পরিচালক সহ, হেড অফ অপারেশনের দায়িত্বে যারা আছেন তারা সহ, পিএইচডি ডায়মন্ড সহ অনেকেই থাকবেন। একটা মিলন মেলা হলো, সুযোগ পেলে চলে এসে আলিস সেন্টারেই হবে আর কি। আর দুইটা বিষয়ে কাজ করতে গিয়ে দুইটা বিষয়ে সম্পর্কে একটু ম্যানেজমেন্টের প্রতি একটা আবেদন রাখবো। বিশেষ করে আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন এবং আমাদের হেড অফ আইটি জনাব একেএম শহীদুল হক বাবু, আপনাদের দুজনের সাথে বিষয়টা খুব বেশি রিলেটেড। সেটা হলো এনএফসি কার্ডের রিঅর্ডারের একটা অপশন হইলে ভালো হয়। আমি জানি না আছে কিনা, নাই সম্ভবত। যেমন ধরেন আমাদের একজন ব্যক্তির, সে ফর এক্সাম্পল ধরেন এনএফসি কার্ড হারাই গেল, তাহলে এনএফসি কার্ডটা হারাই গেলে নতুনভাবে আমরা যে আবার এনএফসি কার্ডটা অর্ডার করব, হ্যাঁ আমরা টাকা পেমেন্ট করবো, সমস্যা নেই, আবার আমরা টাকা পেমেন্ট করবো। এখন ধরেন আইডি কার্ড হারাই গেছে, তাহলে সব ডকুমেন্টস তো সার্ভারেই আছে, সব প্রিন্ট করা মানে সকল ডকুমেন্ট সার্ভারেই আছে, ইভেন আইডি কার্ডের সকল ডেটাও সার্ভারে আছে। এখন আমি রিঅর্ডার করার একটা অপশন থাকলে আমি জাস্ট পেমেন্ট করে আবার রিঅর্ডার করলে কার্ডটা প্রিন্ট হয়ে আবার আমার কাছে চলে আসলো, এই আর কি। মানে সে ফর এক্সাম্পল ধরেন কারো এনএফসি কার্ড হারাই গেল, তাহলে সে আবার নতুন করে যে আইডি কার্ডটা অর্ডার করবে, সেই রিঅর্ডার অপশনটা আছে কিনা আমি জানি না, যতদূর জানি নাই। তো আমাদের কমরেডের কাছে এবং আমাদের হেড অফ আইটি, আপনাদের দুইজনের কাছে এই ব্যাপারে একটা অনুরোধ থাকলো, যদি রিঅর্ডারের অপশনটা থাকে তাহলে ভবিষ্যতে হয়তো বা আমাদের আইডি কার্ড বা এগুলো হারানো বা কোনো ঝামেলা হলে নতুন করে আমরা রিঅর্ডার করতে পারবো। এই বিষয়টা আশা করি আপনারা বিবেচনা করবেন। আর আরেকটা বিষয় হলো ডিন দিয়া ইউজার আইডি পাসওয়ার্ড সেটিংয়ের একটা অপশন থাকলে ভালো হয়। মানে ডিন নাম্বার দিয়া আমরা ডিন ভেরিফিকেশন করতে পারি, বা সিআইডি নাম্বার দিয়েও আমরা ডিন ভেরিফিকেশন করতে পারি। মানে ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে ডিন নাম্বার দিয়েও করা যায়, সিআইডি নাম্বার দিয়েও করা যায়। তো ধরেন একজন ব্যক্তির সিআইডি নাম্বার জানা নাই, খালি ডিন নাম্বার আছে, তো সে তার ডিন দিয়া ডিন ভেরিফিকেশনটা করে নিল। ডিন ভেরিফিকেশন করার পরে যখন সে ইউজার আইডিটা করতে যাবে, মানে পাসওয়ার্ড সেট করতে যাবে তার বিজনেস সেন্টার লেফট রাইট দেখার জন্য, তখন কিন্তু ডিন দিয়া পাসওয়ার্ড সেট করা যায় না, তখন কিন্তু সিআইডি নাম্বার চায়। ওই যে পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন, এই জায়গাটায় যে যখন ইউজার আইডি বা লগ ইন আইডি তৈরি করতে যাবেন, তখন কিন্তু ডিন নাম্বার দেওয়া করা যায় না, সিআইডি লাগে। তো যেই ব্যক্তির সিআইডি নাম্বার জানা নাই, তার ডিন নাম্বার জানা আছে শুধু, সে তার ডিন নাম্বার দেওয়া ডিন ভেরিফিকেশন করতে পারতেছে, কিন্তু পরবর্তীতে তো ইউজার আইডিটা তৈরি করতে পারতেছে না। তাইলে ইউজার আইডি বা পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে, মানে ডিন ভেরিফিকেশনের ক্ষেত্রে যেরকম ডিন দিয়েও করা যায়, সিআইডি দিয়েও করা যায়, সেমভাবে ইউজার আইডি বা পাসওয়ার্ডটা সেট করার ক্ষেত্রেও যদি ডিনের সিআইডির পাশাপাশি ডিন দিয়া যদি এটা করা যেত, তাইলে হয়তোবা এই জিনিসটা আরও ভালো হইতো। আশা করি আমাদের কমরেড এবং আমাদের হেড অফ আইটি আশা করি বিষয় দুইটা বুঝতে পারছেন। একটা হলো এনএফসি কার্ড অর্ডারের ক্ষেত্রে রিঅর্ডার অপশন থাকলে এটা আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত ডিন নাম্বার দিয়া এবং সিআইডি নাম্বার যে কোনো একটা দিয়া যেরকম ডিন ভেরিফিকেশন করা যায়, সেমভাবে পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রেও ডিন এবং সিআইডি দুইটা অপশনে যদি থাকে, তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। আমি যতদূর জানি এখন পাসওয়ার্ড সেট করতে গেলে সিআইডি নাম্বার দিয়ে করতে হয়,
ডিন ভেরিফিকেশন করার পর পাসওয়ার্ড সেট করতে গেলে, নিজের ইউজার আইডি তৈরি করতে গেলে সিআইডি ছাড়া করা যায় না। তো ডিন নাম্বার দিয়েও যদি করার সুযোগ থাকে, এটা আশা করি ভালো হবে। আইটি রিলেটেড এই দুইটা বিষয়ে করার ক্ষেত্রে আমাদের অনারেবল কমরেড, আমাদের অনারেবল সিওও জনাব আশরাফুল আমিন এবং অনারেবল হেড অফ আইটি জনাব একেএম শহীদুল হক বাবু, আপনাদের দুইজনের প্রতি এই দুটি বিষয়ে বিনীত আবেদন রাখছি। ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ দিব আমাদের তারুণ্যের আইকন, আমাদের অনারেবল কমরেড এবং আজকের ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে যিনি একটা আইকনিক রোল প্লে করে যাচ্ছেন সেই গত 2 বছর ধরে। এর আগে থেকেই বিভিন্নভাবে উনি আইকনিক রোল প্লে করছেন, তারপরে কৌশলগতভাবে ষড়যন্ত্র করে বাটপাড়ের গোষ্ঠী তো তাকে এঙ্গেজই হইতে দেয় নাই। আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন যেইভাবে এই মুহূর্তে কাজ করে ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসছেন, নিঃসন্দেহে উনি একটা আইকনিক রোল প্লে করছেন এবং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কমরেড, আজকের ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে এসে আজকে আমাদেরকে এইভাবে এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কমরেড আপনার প্রতি লাল সালাম এবং আপনাকে আবারও ধন্যবাদ। আশা করছি আগামী দিনগুলোতে এই কোম্পানিকে আরও দূর এবং আরও গতিশীল এবং আরও ভালো পর্যায়ে আপনার নেতৃত্বে আপনি ডেস্টিনিকে নিয়ে যাবেন, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। এবং একই সাথে আপনার কার্যক্রম এবং আপনার সার্বিক প্রেক্ষাপটে সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটররা আপনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা আপনার সমর্থন এবং আপনার সাথে আছি। আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে আগায় যান কমরেড। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যে 12 জন শেয়ার হোল্ডার মাস 3 আগে ইউনাইটেড হয়ে ডেস্টিনি স্টেটমেন্ট চালুর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে আজকে ডেস্টিনিকে রানিং একটা কোম্পানিতে দৃশ্যমান করেছেন। সেই 12 জন শেয়ার হোল্ডারের প্রতি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের প্রতিও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের 5 জন হেড অফ অপারেশন যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন, আইটি থেকে শুরু করে মার্কেটিং অ্যান্ড ট্রেনিং থেকে শুরু করে যে সকল দায়িত্বে যে 5 জন হেড অফ অপারেশন আছেন, আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত 3 মাসে আপনারা নিরলস পরিশ্রম করে আজকে ডেস্টিনিকে এই পর্যায়ে একটা শতভাগ রানিং কোম্পানি হিসেবে আজকে ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। অতএব আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রবাসে যে ফাউন্ডার ডিরেক্টররা আছেন, বিশেষ করে আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টর, অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গোফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন। আপনাদের 3 জনের প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কারণ 2012 সাল পরবর্তী সময়ে আজকের এই 2026 পর্যন্ত এসে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ফরম্যাটে আপনারা ডিপ্লোম্যাটিকভাবে, ডিপ্লোম্যাটিক্যালি এবং ফিলোসফিক্যালি এবং সার্বিক প্রেক্ষাপটে যেভাবে ডেস্টিনির সার্বিক প্রেক্ষাপটকে সাপোর্ট দিয়ে আজকে এই পর্যায়ে ডেস্টিনিকে নিয়ে এসেছেন, আপনাদের গুরুত্ব এবং আপনাদের ভূমিকা অপরিসীম। অতএব আপনাদের প্রতিও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রতিও ধন্যবাদ এবং লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীল যে সকল ভাইয়েরা সেই 2018 সালের তলবি সভা থেকে শুরু করে আজকে ডেস্টিনিকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। একটা মৃত প্রায় কোম্পানিকে আজকে শতভাগ রানিং কোম্পানিতে পরিণত করেছেন। বিশেষ করে আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীলদের মধ্যে পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, তারপরে আমাদের সাইদ ভাই, হিরো ভাই, আসাদ ভাই, ওয়াসিম ভাই, আমদাদ ভাই সহ আরও যারা আছেন, ওনারা 18 সালে একটা মৃতপ্রায় এবং সম্পূর্ণ বন্ধ একটা প্রতিষ্ঠানকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে সেই হাঁটি পা করে কাজ করে নিজেদেরকে অনেক ঝুঁকির মুখে রেখেও আলিস সেন্টারের কার্যক্রমকে আগাই নিয়ে আজকে এই পর্যন্ত ডেস্টিনিকে নিয়ে আসছেন। ওনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি আগামী দিনগুলোতে ডিস্ট্রিবিউটরদের স্বার্থ রক্ষায় এই দায়িত্বশীল যারা আছেন পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের ডিস্ট্রিবিউটরদের স্বার্থ রক্ষায় আগামীতে আপনারা আগের মতোই পূর্বের মতোই শক্তিশালী ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ জানাবো আমাদের প্রয়াত শ্রদ্ধা ভাজন মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, ওনার প্রতি। উনি প্রায়ই বলতেন যে আসলে আমি জীবিত থাকা অবস্থায় ডেস্টিনিকে চালু এবং বিনিয়োগের টাকা ফেরত দিয়ে যেতে পারলে আমি মরেও শান্তি পাবো। তো উনি ডেস্টিনিকে চালু করার ফরম্যাটটা ঠিকই তৈরি করতে পেরেছেন, বাট বিনিয়োগ ফেরতের প্রক্রিয়াটা শুরু হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনার রোহের মাগফিরাত কামনা করছি এবং আজকে ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে ওনার
গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ 2018 সালে তলবি সভা থেকে শুরু করে সমগ্র ক্ষেত্রে উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন। ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং ওনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আমাদের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যে বাটপার গোষ্ঠীর অনেকেই এখন আমার জিগান যে একদিন একজনে জিগাইতেছেন কয়েকদিন আগে যে ভাই আসলে কে সঠিক পথে আছে। তো কে সঠিক পথে আছে ভাই, এটা যদি আপনি এখনো না বুঝেন তাহলে ভাই আপনি যে মরি খান। এই ধরনের কথাবার্তা কইতেই ভাই ভাল লাগে না, মেজাজ খারাপ হয়। কে ঠিক পথে আছে এটা এখনো বুঝেন না, মানে বাটপার গোষ্ঠী স্বপ্ন শহর নিয়ে ইফতার মাহফিল করে, আর অমুক কোম্পানি অমুক এন্টারপ্রাইজ এক্সিলেন্ট এন্টারপ্রাইজ হ্যান ত্যান বাল সেল নিয়ে এগুলা করে। আর আলিস সেন্টারের দায়িত্বশীলরা ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে ইফতার মাহফিল করে। তো বুঝেন না কে সঠিক পথে আছে। ডেস্টিনি 2000 লিমিটেডের বিজনেস সেন্টার নিয়ে লেফট রাইট নিয়ে কাজ করার ক্ষেত্র তৈরি করে দিছে কে? এই হাইকোর্ট নিযুক্ত দায়িত্বশীল যে বোর্ড, তারা। ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যানার নিয়ে কাজ করতেছে কারা, আর এটার বাইরে কাজ করতেছে কারা? তো এটা যদি এখনো না বুঝেন তাহলে ভাই আপনাকে আর বোঝানোর কিছু নাই। আমি বলবো আপনার বিনিয়োগ ফেরত যদি চান তাহলে রাষ্ট্রীয় প্রোটোকল ফলো করেন। রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্র কি বলছে? হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সাথে কাজ করেন। আপনার কর্মসংস্থান যদি ফেরত পাইতে চান রাষ্ট্রের প্রোটোকল ফলো করেন। রাষ্ট্র কি কইছে? হাইকোর্ট নিযুক্ত বোর্ডে নির্দেশ দিছে ব্যবসা শুরু করতে। তো হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সাথে সমন্বয় না করে ওদিকে চিপা চাপা বাউলি মারেন, আবার কোন কিছুই বুঝতেছেন না। এসব বালের কথা ভাই আমগরে বলতে আইসেন না। রোজা রমজানের মাস, মুখ খারাপ করতে পারুম না। কিন্তু বিনিয়োগকারীদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, নিজের বিবেক খাটাইয়া যার হাত শক্তিশালী করলে মনে করেন আপনার বিনিয়োগ ফেরত পাইবেন মনে হয়, তার হাত শক্তিশালী করেন। যার হাত শক্তিশালী করলে আপনার মনে হয় আপনার কর্মসংস্থান ফেরত পাইবেন, তার হাত শক্তিশালী করেন। আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমার কাছে মনে হয় যে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের কমরেড জনাব আশরাফুল আমিনের হাতকে শক্তিশালী করতে হবে। তাইলেই আমাদের কর্মসংস্থান, আমাদের বিনিয়োগ এবং আমাদের ডেস্টিনির 45 লক্ষ মানুষের স্বার্থ সংরক্ষণ হবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এই জন্য আমি আশরাফুল আমিনের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করি, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করি। এখন আপনার যদি মনে হয় এটা, তাহলে আমার মতো করেন। আর আপনার যদি মনে হয় যে মূর্খ চোদা গোষ্ঠীর হাত শক্তিশালী করবেন, করেন, যায় গোয়ামারা খান, ফিলাট ফুলাট কিনেন, গোয়ামারা খান। এনে যায় আপনারা অনেকে ফোন বা বিভিন্ন সময় যখন জিজ্ঞেস করেন, ভাই 10-12 বছর ধরে আপনিও লেগে আছেন, আমিও তো লেগে আছি। তা আমি আমার মতো কিরা আপনারা যখন একটা কথা কইলাম, তো আপনার তো বোঝা উচিত যে হ্যাঁ তো অনেকদিন ধরে লেগে আছে, হ্যাঁ তো আর ওই উল্টা পাল্টা তো কিছু করার কথা না। এরপরও খালি কন ভাই আসলেই কি হইব, আসলেই কি হইব, এত ভাই আর বোঝাইতে পারবো না। দীর্ঘদিন ধরে লাগে আছেন এরকম অনেকেও অনেক সময় বিভিন্ন সময় জিজ্ঞান আসলে করবোটা কি। তো করবোটা কি এখনো বুঝেন না? করবেনটা কি? 12 বছর ধরে যে জিনিসটার জন্য শ্রম, সময়, মেধা, অর্থ দিচ্ছেন ওইটা আয়সা পড়ছে ডেস্টিনি 2000 লিমিটেড। ওইটার পিছনে সময় দেন। আর বিনিয়োগ ফেরত কেমনে পাইবেন ওইটার জন্য হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতরে শক্তিশালী করেন। আমাদের বেলাল খসরু চৌধুরী পিএইচডি, দিনাজপুর থেকে। জি ধন্যবাদ আপনাকে। তো বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো যে ডেস্টিনির নৌকা কিন্তু ছেড়ে দিছে, ডেস্টিনির জাহাজ কিন্তু এখন ছেড়ে দিছে, ডেস্টিনির ট্রেনও এখন ছেড়ে দিছে, যেটাই বলেন। অতএব এখন আর বসে থাকার সময় নাই। ডেস্টিনির কার্যক্রম এটাকে গতিশীল করার লক্ষ্যে আপনার যা যা ভূমিকা রাখা দরকার, যার যার অবস্থান থেকে নিজেদের কাজটা শুরু করে দেন। যার যার অবস্থান থেকে নিজেদের টিম গোছানোর কাজটা শুরু করে দেন। যার যার অবস্থান থেকে সার্বিক প্রেক্ষাপট এবং সার্বিক বিষয়গুলো বোঝার জন্য আপলাইন ডাউনলাইন কমিউনিকেশন শুরু করে দেন। একটা জিনিস মনে রাখেন, ডেস্টিনিতে আর আগের মতো কোনো বাটপারি চলবে না। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে। এই নবযুগের ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে। ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর এই যে আমরা যারা ডেস্টিনিতে এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই। কারণ ডেস্টিনি কারো বাপের না।